রাখি বিয়ে করে তার মহল সমান শ্বশুর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে, কারণ তার অত বড় অট্টালিকা রাজপ্রাসাদ সমান শ্বশুর বাড়িতে শাশুড়ি মা নেই। তার মানে সেই শ্বশুর বাড়িতে সে একাই রাজত্ব করতে পারবে। তবে তার একটা ননদ আছে, কিন্তু সে তার ননদকে পাত্তাই দেয় না। রাখি পায়ের উপর পা তুলে আরাম করে, সারাদিন ঘুরে বেড়ায়, মেকআপ করে, রিল বানায়, পার্লারে যায়, শপিং করে, বান্ধবীদের সাথে গল্প করে এবং সবসময় শ্বশুর বাড়িতে শো অফ করে ঘুরে বেড়ায়। কিন্তু কাজ করার নামে সে সবসময় লবডঙ্কা। এমনই একদিন রাখির মা বিপাশা দেবী তাকে ফোন করে। আমি গোটা বাড়িতে একা পড়ে থাকি, তুই তো তোর বাবাকে জানিস কেমন তালকানা, নিজের মতোই থাকে, কখনো আবার আমাকে না বলেই ঘুরতে বেরিয়ে যায়। আর তুই এখন বড়লোক শ্বশুর বাড়ি পাওয়ার পর আমাকে তো ভুলেই গেছিস, একটু তো মায়ের কাছে এসে থাকতে পারিস। আমার বইয়েই গেছে, তুমি ভীষণ কিপটে, ইলেকট্রিক বিল আসবে বলে ফ্যান চালাতে দাও না, লাইট চালাতে দাও না, তাই আমি বাড়িতে যাব না, আমি আমার অট্টালিকাতে অনেক ভালো আছি। তুই যখন এতই সুখে আছিস তাহলে আমি বরং তোর বাড়িতে গিয়ে থাকবো, কারণ আমার এখানে একদম ভালো লাগে না, আমার মন বসতেই চায় না। খুব একটা খারাপ কথা বলনি। আচ্ছা মা, আমি তো বিয়ের সময় কোনো যৌতুক নিয়ে শ্বশুর বাড়িতে আসিনি, আর এরা তোমাদের কাছ থেকে কোনো দাবি দাওয়া কিছুই করেনি, তাই আমি ভাবছি তোমাকে আমি যৌতুক বানিয়ে নিয়ে চলে আসবো। এমনিতে আমার শাশুড়ি মা বহুদিন আগেই পটল তুলেছে, তাই কোনো অসুবিধা নেই, তুমিও একটু আরাম করে বড়লোকেদের জীবন উপভোগ করতে পারবে। এই শুনে বিপাশা দেবী খুবই খুশি হয়। অন্যদিকে রাখি যখন ব্যাপারটা বিজয়কে জানায়, তখন বিজয়ও কোনো আপত্তি জানায় না। না না, আমার সমস্যা হবে কেন? তোমার মা আমাদের বাড়িতে এসে থাকবে, এটা তো খুব ভালো ব্যাপার, আর তাহলে তো আমি আর আমার বোন খুব খুশিও হব। পরের দিনে বিপাশা দেবী ব্যাগপত্র গুছিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসে। মাকে দেখা মাত্রই মেয়ে একেবারে খেজুরি আলাপ করতে শুরু করে দেয়। সত্যি রাখি, তোর শ্বশুর বাড়িটা কত সুন্দর, বিয়ের সময় যখন এসেছিলাম তখন ভালো করে কিছুই দেখতে পারিনি, আর এখন এখানে এসে দেখে চোখের শান্তি মনে হচ্ছে। কতগুলো ঘর, কত সুন্দর সাদা দেওয়ালের রং, মাথার উপর ঝাড়বাতি ঝুলছে, বাইরে ঝর্ণা, সত্যি একেবারে রাজপ্রাসাদের মতোই। হ্যাঁ, সে আর বলতে, সেই কারণেই তো আমার বান্ধবীরা হিংসায় মরে যায়। ছাড়ো এখন এসব কথা, তুমি আমার সাথে ঘরে চলো, আমি তোমার জিনিসপত্র ঘরে গুছিয়ে দিচ্ছি। এই বিনা, আমার জন্য আর মায়ের জন্য গরম গরম কফি করে নিয়ে এসো তো। এই বলে রাখি তার মাকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বিনা রান্নাঘরে যায় এবং তার বৌদি ও বৌদির মায়ের জন্য গরম গরম কফি, সিঙ্গারা, পেঁয়াজি ইত্যাদি নিয়ে আসে। শোনো, আজকে রাত্রিবেলা কিন্তু তুমি আমাদের জন্য মিক্স নুডলস তার সাথে চিলি চিকেন বানাবে। আর হ্যাঁ, আমার মা কিন্তু মিক্স ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তাই ফ্রাইড রাইস বানাতে ভুলো না। রান্না বান্না হয়ে যাওয়ার পর তুমি আমার সারা সপ্তাহের ধোয়া কাপড়গুলো প্রেস করে দেবে, না হলে কিন্তু ওগুলো কুচকে যাবে, কেমন? হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, আমি সব করে রাখবো। এই বলে বিনা সেই ঘর থেকে চলে যায়। এমন সময় বিপাশা দেবী তার মেয়ের সাথে পরনিন্দা পরচর্চা করতে শুরু করে। তুই তোর শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি মাকে না পেয়ে একেবারে হাতির 5 পা দেখেছিস, ভালোই নিজের ননদকে হাতের মুঠোই করে রেখে দিয়েছিস তো, তোর মুখের উপর কোনো কথা বলতেই পারে না। তা নয় তো কি, কোন জন্মে মা মরে গেছে, দাদার বোন একাই থাকতো, এখন আমি এই বাড়ির বউ হয়েছি, তাই আমি যা বলবো তাই হবে। আর ও তো আমার কথা শুনতে বাধ্য, তা না হলে ওর দাদাকে এমন ভুল বোঝাবো যে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। এমনিতেও অত কথা বলতে পারে না, পরবর্তীকালে এই মহলের মাল কিন্তু আমিই হব, তাই ওকে অতটা পাত্তা দিয়ে লাভ নেই, ছাড়ো তো। যেহেতু বিজয় সবসময় দেশ বিদেশে কাজের সূত্রে ঘুরে বেড়ায় আর বাড়িতে থাকলেও সে কাজে ব্যস্ত থাকে, তাই বোনের সাথে যে এরকম অন্যায় করা হচ্ছে সেই বিষয়ে বিজয় কোনো খবর পায় না। এমনকি বিনাও তার দাদাকে কিছু জানাতে চায় না। এই সুযোগে বিপাশা দেবী তার মেয়ের শ্বশুর বাড়িতে একেবারে জাঁকিয়ে বসে। একদিন রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন ঘুমাতে যাবে, তখন আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, কিন্তু বৌদি আর বৌদির মা তো সব মিষ্টি খেয়ে নিয়েছে, এবার আমি কি খাবো? ফ্রিজে অনেকগুলো চকলেট জমিয়ে রেখেছিলাম, যাই ওগুলো খাই। বিনা রান্নাঘরে গিয়ে যখন ফ্রিজ খুলতে যাবে, তখন সে দেখে যে ফ্রিজে তালা দেওয়া আছে। ঠিক তখনই সেখানে বিপাশা দেবী এবং রাখি চলে আসে।
কি হলো, তুমি আমার মেয়ের পারমিশন ছাড়া ফ্রিজ খুলছো কেন? রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমিও আমাদের সঙ্গে বসে খাবার খেয়েছো, আবার রান্নাঘরে কি করছো তুমি? কাকিমা, আসলে মা চকলেট খেতে খুব ইচ্ছা করছে, আর দাদা বিদেশ থেকে অনেকগুলো চকলেট পাঠিয়েছিল, তাই ওগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। কিন্তু ফ্রিজে তালা দেওয়া থাকবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমাদের বাড়িতে কিন্তু কখনো ফ্রিজে তালা দেওয়া হয় না। আগে হতো না, কিন্তু এখন হবে, কারণ আমি এখন এই বাড়িতে চলে এসেছি। তাই তুমি যখন তখন আমার মেয়ের বাড়ির ফ্রিজে হাত দিতে পারবে না। আমার মেয়ে কিংবা আমার থেকে পারমিশন নেবে, তারপর আমরা যদি বলি তাহলেই ফ্রিজ খুলে খাবার খাবে। এমন কথা শুনে বিনার খুবই খারাপ লাগে, আর সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু এই কিছুদিনের মধ্যেই বিপাশা দেবী সেখানে থাকার ফলে বিপাশা দেবীর জন্য সেই বাড়িতে খুবই ঝামেলা বেড়ে যায়। কারণ বিপাশা দেবী একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে না। সেই অট্টালিকা সমান বাড়ি একেবারে নোংরা করে রেখে দেয়। বড় ড্রয়িং রুমে বসে টিভি দেখে আর চিপসের প্যাকেট ছড়াতে থাকে। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রেখে দেয়, এমনকি নিজের কোনো কাজও করতে চায় না। কাকিমা, চিপসের প্যাকেটগুলো, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো মাটিতে ফেলবেন না, আপনারা তো পরিষ্কার করেন না। আমাকেই কিন্তু এত বড় বাড়ি একা পরিষ্কার করতে হয়, আমার কিন্তু খুব কষ্ট হয়। দেখলি তোর ননদ আমাকে কেমন করে কথা শোনালো? আমি এই বাড়িতে আছি বলে তোর ননদের খুব অসুবিধা হচ্ছে, আমাকে তোরা বলে দিতে পারিস, আমি তাহলে এখান থেকে চলে যাব। কেন মা, তুমি যাবে কেন? বিনা, তুমি একদম আমার মাকে অপমান করবে না। সারাদিন বাড়িতে বসে থেকে তুমি কি করবে? সময় মতো বিয়ে হচ্ছে না, কিছু হচ্ছে না, তাই এই মহল বাড়ি পরিষ্কার করা তোমার দায়িত্ব। আমার বর তোমাকে বসিয়ে খাওয়াতে পারবে না, বুঝেছো? এভাবেই রাখি বিনাকে খুবই অপমান করে। একদিন, রাখি, আমি তোদের মহলের বাগানে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, কিন্তু কি নোংরা হয়ে পড়ে আছে রে। চারিদিকে গাছের পাতা ছড়ানো, জল জমে আছে, এমনকি ঝর্ণাটাও নোংরা হয়ে গেছে, ভালো করে জল পড়ছে না। তুই তোর ননদকে বলে একটু বাগানটা পরিষ্কার করাতে পারিস না? এই শুনে রাখি তখনই বিনাকে দিয়ে বাগান পরিষ্কার করায়, কিন্তু বিনা তাদের মুখের উপর না করতে পারে না। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, মা, আর 2 দিন পর কিন্তু তোমার জন্মদিন, তাই আমি ভাবছি বড় করে তোমার জন্মদিনের অনুষ্ঠান পালন করব। আমার ননদ ভালো ভালো রান্না করবে, বাড়িঘর গুছিয়ে দেবে, লোকজন নিমন্ত্রণ করবে, আর তারপর সবার মাঝখানে তোমার জন্মদিন পালন করা হবে। কি বলছিস রে? অবশ্য ব্যাপারটা কিন্তু মন্দ নয়, কিন্তু তোর ননদ আবার কি বলবে দেখ। ও যদি আমার জন্মদিন উপলক্ষে কোনো কাজ না করতে চায়? করবে না মানে? ও করবে, ওর ঘাড় করবে, তা না হলে এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবো। এমনিতেই তুমি এখন চলে এসেছো, তাই আমার কোনো অসুবিধা নেই। আমি আর তুমি একসাথে মিলে বাড়ির কাজ করব, তাই না মা, বলো? না, এত বড় মহলের কাজ করতে আমার বয়েই গেছে, ওকে তাড়িয়ে কোনো লাভ নেই, ও যেমন আছে তেমন থাকুক। আসলে বিপাশা দেবী তার মেয়ের শ্বশুর বাড়িতে শুধুই আরাম করতে চায়, কিন্তু সে কোনোভাবেই সেই মহল বাড়ির দেখাশোনা করতে চায় না। পরের দিন থেকে রাখি তার মায়ের জন্মদিন পালনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে ফোন করে কেক অর্ডার করে, ক্যাটারিং সার্ভিস বুক করে। শুধু তাই নয়, সে নিজের ননদকে একেবারে চাকরানি সাজিয়ে দেয়। বিনা, আমি চাই না আমার মেয়ে আর আমার জামাইয়ের বেশি বেশি টাকা খরচা হোক, তাই আমি আমার জন্মদিনের অনুষ্ঠানে ওয়েটার বুক করতে বারণ করে দিয়েছি। তুমি তো আছো, তুমি সবাইকে চা শরবত পরিবেশন করে খাওয়াবে। আচ্ছা কাকিমা, তাই হবে, কোনো ব্যাপার নয়। দেখতে দেখতে বিপাশা দেবীর জন্মদিন চলে আসে। সেদিন বিনা সারা ঘরবাড়ি পরিষ্কার করে এবং সেই মহল বাড়ির ঝাড়বাতি মুছে পরিষ্কার করে দেয়। সন্ধ্যাবেলা সবাই মিলে বিপাশা দেবীর জন্মদিনের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। বিপাশা দেবী কেক কেটে জন্মদিন পালন করতে শুরু করে। এমন সময় বিনা সবার জন্য চা খাবার নিয়ে আসে, কিন্তু যা দেখে বিজয় খুবই অবাক হয়। বিনা, তুই এই কাজগুলো করছিস কেন? এই কাজগুলো তো তোর করার কথা না, আমি তো কিছুই বুঝতে পারছি না। জামাই বাবা জীবন, আসলে তোমার বোন আইবুড়ো মেয়ে তো, তাই বাড়িতে বসে থাকলে ভালো লাগে না। আমরা ওকে এই বাড়ির সব কাজ করতে বলেছি, কারণ কদিন পর শ্বশুর বাড়িতে গেলে এমনিতেই ওকে সব কাজ করতে হবে। ওকে তোর শ্বশুর বাড়ির লোকেরা বসিয়ে বসিয়ে খাওয়াবে না।
আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কেন বসে খেতে যাবে? আমার বিয়ের সময় থেকে ওর অফিস থেকে ছুটি নিয়েছে। আপনারা হয়তো জানেন না, ও পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে জব করে আর এখনো ছুটি চলছে। আর এই যে এত বড় মহল সমান বাড়িটা যে দেখছেন না, এটা কিন্তু ওর টাকা দিয়েই বানানো। আর আপনারা ওকে দিয়ে এরকম চাকরানির কাজ করাচ্ছেন। আমার বোন যথেষ্ট ভালো বলে আর সহনশীল বলে আপনাদেরকে কিছুই বলছে না। তা না হলে ও যদি আপনাদেরকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমার কিন্তু কিছুই করার থাকবে না। বিজয় এমন কথা বললে বিপাশা দেবী এবং রাখি একেবারে আকাশ থেকে পড়ে, কারণ তারা ভাবতে পারে না যে বিনা পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে কাজ করে, যার ফলে তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ এতদিনে তারা বিনার উপর অনেক নির্যাতন করে। কি জামাই বাবা জীবন, আমরা তো জানতামই না যে তোমার বউ এই মহলের মালকিন, আরো এত ভালো চাকরি করে। বিনা, তুমি তো আমাদের কিছুই বলনি, তোমাকে কত কাজ করতে হচ্ছে। আজকে থেকে আমরা মা আর মেয়ে তোমার সেবা করব, তুমি দয়া করে রাগ করো না। এতদিন তো আমার সাথে আপনারা দুজনে খুব খারাপ ব্যবহার করেছেন, যেন আমি এই মহলের চাকরানি। কিন্তু এখন সত্যি ঘটনা জানার পর আপনার সুর বদলে গেল কি করে? আমি তো দেখছিলাম আপনারা কতটা বার বাড়তে পারেন। এরকম করে বলো না বিনা, আমাদের খুব ভুল হয়ে গেছে। আমরা যদি জানতাম তাহলে কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করার কিছু নেই, আমি ভালো চাকরি করি কিংবা নাই করি, আমার সাথে খারাপ ব্যবহার করার অধিকার তোমাদের নেই। আর কাকিমা, আপনার তো অনেকদিন এখানে থাকা হলো, তার সাথে আপনি আপনার জন্মদিনের অনুষ্ঠানও পালন করলেন, তাই এরপর কিন্তু আপনি এই মহল থেকে বিদায় নেবেন, কারণ আমাদের মা নেই বলে আপনাকে যৌতুক হিসেবে আমাদের কোনো দরকার নেই। বিনা এই কথা বললে বিপাশা দেবী এবার সত্যি লজ্জিত হয়ে পড়ে, তাই সে আর কোনো দেরি করে না। সে একেবারে ব্যাগ গুছিয়ে পরের দিনই সেখান থেকে চলে যায়। রাখিও এখন তার ননদের সঙ্গে ভদ্র ব্যবহার করতে বাধ্য হয়। কল্পনা দেবী তার 5 ছেলে সুজয়, মোহিত, অশোক, অর্জুন এবং তুহিনের সঙ্গে বাস করত। কল্পনা দেবীর 5 ছেলে বিবাহ উপযোগী হয়ে গিয়েছিল, কিন্তু তারা 5 জনই বিয়ে করতে প্রস্তুত ছিল না। তাদের মা যখনই তাদের বিয়ের কথা বলতো, উত্তরে তারা 5 জন একই জবাব দিত। মা, এত তাড়াতাড়ি আমরা বিয়ে করে নিজেদের জীবন নষ্ট করতে চাই না। বিয়ে করা মানে জীবনের সব সুখ শান্তি বিসর্জন দেওয়া। আমরা আরো কয়েক বছর ব্যাচেলর লাইফ কাটাতে চাই। আমরা নিজেদের জীবনটাকে আরো এনজয় করতে চাই। অন্তত 3 বছর আমরা ঘুরবো ফিরবো, মজা করবো, তারপরে বিয়ে করব। ঠিক আছে বাবা, তোদের যেটা ভালো মনে হয় তোরা তাই কর। আমি তোদের কোনো কিছুতেই জোর করব না। এই বলে কল্পনা দেবী সেখান থেকে চলে যায়। সেদিনই তাদের বাড়িতে কল্পনা দেবীর এক দূর সম্পর্কের দিদি নিপা আসে। আরে দিদি, তুমি এতদিন পর, বলো তুমি কেমন আছো? কি খবর তোমার? হঠাৎ করে আজ আমাদের কথা মনে পড়লো কি করে? হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে, সব ঠিক আছে। আসলে অনেকদিন আগে তুই আমাকে বলেছিলি না তোর 5 ছেলের বিয়ের জন্য সংস্কারী মেয়ে দেখতে। আমি 5টা সংস্কারী বোনকে খুঁজে পেয়েছি। 5 বোন খুবই সুন্দর দেখতে, আর 5 জনই খুবই সংস্কারী। আমি তোকে এটাই বলতে এসেছি, তুই যদি ওই 5 বোনকে তোর বাড়ির বৌমা করে আনিস, তাহলে তোর ঘর কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠবে। তাই? আমার পছন্দ মতো মেয়ে খুঁজে পেয়েছো তুমি? কিন্তু দিদি, আমার ছেলেরা তো এখন বিয়ে করতে চাইছে না। আমি আজকেই ওদেরকে বিয়ের কথা বললাম। ওরা এখনো 2-3 বছর সময় চাইছে। আমি জোর করে তো ওদের বিয়ে দিতে পারবো না, বলো? আমার তো খুব ইচ্ছা আমার ছেলেদের বিয়ে দেওয়ার। আর কতদিন সময় দিবি তুই? তোর ছেলেদের বিয়ের বয়স পেরিয়ে যাবে। দেখ, তুই যদি তোর ছেলেদের বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিতে পারিস, তাহলে তোরই ভালো হবে। এত সুন্দর সুশীল মেয়ে তুই কোথাও পাবি না, কিন্তু বলে দিলাম। না না দিদি, তুমি এসব বাদ দাও। আমার ছেলেরা যখন চাইছে না, আমি শুধু শুধু ওদেরকে জোর করতে পারবো না। ওরা বড় হয়েছে, ওরা তো নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছে, তাই না? তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার আনছি। না না, আমি কিছু খাবো না। ঠিক আছে, দেখ, তুই চিন্তা ভাবনা কর। যদি তুই তোর ছেলেদের মানাতে পারিস, তাহলে আমাকে ফোন করবি। আমি মেয়েগুলোর সঙ্গে তোর আলাপ করিয়ে দেব। আর আমি জানি তুই মেয়েগুলোকে দেখলে কোনোদিনই না করতে পারবি না। এই বলে নিপা দেবী সেখান থেকে চলে যায়। কল্পনা দেবী এই ব্যাপারটা নিয়ে একটুও মাথা ঘামায় না। এভাবেই 2-3 দিন কেটে যায়। একদিন হঠাৎ করে কল্পনা দেবীর বাড়িতে একজন সাধু বাবা আসে। আমাকে কিছু খেতে দে মা, আমি খুবই ক্ষুধার্ত। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বসো, আমি এখনই তোমার জন্য খাবার আনছি। এ কি, এটা আমি কি দেখছি? দেখি তোর হাতটা একবার দেখাতো। ওরে বাবা, বিপদ, ঘোর বিপদ। তোর জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে। কিসের বিপদ? বলো বাবা, কি বিপদ আসতে চলেছে? তোর 5 ছেলে বিবাহ উপযোগী হওয়া সত্ত্বেও এখনো বিয়ে করেনি। তোর ছেলেদের বিয়ের উপযুক্ত সময় পেরিয়েও গেছে, আর তুই খুব ভুল করে ফেলেছিস।
অনেক আগেই তোর ছেলেদের বিয়ে দেওয়া উচিত ছিল। কালকে শনিবার, আর শনিবারের মধ্যে তুই যদি তোর 5 ছেলের বিয়ে দিতে না পারিস তাহলে এমন বড় একটা দুর্ঘটনা ঘটবে যার ফলে তোর 5 ছেলেই প্রাণ হারাবে। সাধু বাবার কথা শুনে কল্পনা দেবী ভীষণ ভয় পেয়ে যায়। বাবা, আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি যদি আমার বাড়িতে না আসতেন তাহলে তো আমি জানতেই পারতাম না। আমি কালকের মধ্যেই আমার ছেলেদের বিয়ে দিয়ে দেব। কল্পনা দেবীর কথা শুনে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর সময় নষ্ট না করে কল্পনা দেবী তার দিদি নিপাকে ফোন করে। দিদি, আমি কালকেই আমার 5 ছেলের বিয়ে দিতে চাই। তুমি যে মেয়েগুলোর কথা বলেছিলে ওই মেয়েগুলোর সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও। আমি ওই মেয়েগুলোর বাড়িতে গিয়ে কালকেই বিয়ে ফাইনাল করতে চাই। আমি যদি কালকের মধ্যে আমার ছেলেদের বিয়ে না দিই তাহলে সাধু বাবা বলেছে আমার ছেলেরা মারা যাবে। এই জন্যই তো তোকে বারবার বলতাম ছেলেগুলো ঠিক সময়ে বিয়ে দিয়ে দে, কিন্তু একটা তো অসুবিধা হয়ে গেল। তুই যে মেয়েগুলোকে দেখতে যাবি বলছিস, ওদের বাড়ি তো অনেক দূরে। তুই যদি আজকে যাস তাহলে কালকে বাড়ি ফিরতে পারবি। এখন তো সন্ধ্যেও হয়ে গেছে, আর তাহলে বিয়ের আয়োজন করবি কিভাবে? আমি বলছি শোন, মেয়েগুলোকে আমি নিজের চোখে দেখেছি আর ওদের সঙ্গে কথাও বলেছি। ওরা খুবই সুন্দর দেখতে আর খুবই সংস্কারী। তুই বরং ভিডিও কলে কথা বলে নে, এখন তো ভিডিও কলে বিয়েও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই ঠিকই বলছিস। হাতে বেশি সময় নেই, আমার ছেলেদেরও এখন রাজি করাতে হবে। তুই তাহলে ফোন নম্বরটা দে, আর তুই কালকেই আমাদের বাড়িতে চলে আয়। আমি ভিডিও কলে মেয়েগুলোকে দেখে নেব আর আমার ছেলেদেরকেও দেখিয়ে দেব। নিপা কল্পনা দেবীকে ফোন নম্বর দেয়। কল্পনা দেবীর ছেলেরা কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। কল্পনা দেবী তার ছেলেদেরকে জোর করতে থাকে। নিপার দেওয়া ফোন নম্বরে কল্পনা দেবী ফোন করে। হরিপদ বাবুর 5 মেয়ে জয়া, কেকা, মেধা, পপি এবং বিউটিকে দেখে কল্পনা দেবী খুবই পছন্দ করে। সে তার ছেলেদেরকেও মেয়েগুলোকে দেখায়। হরিপদ বাবুর 5 মেয়ে দেখতে খুবই সুন্দর হওয়ায় তার ছেলেরাও বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন তার 5 ছেলে বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এ কি কল্পনা, তুই কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি মানে? আমাদের ছেলের সঙ্গে যাচ্ছি। আমার ছেলেরা বিয়ে করতে যাচ্ছে, আমি বরযাত্রী যাব না? না, একদমই না। তুই জানিস না ছেলেদের বিয়েতে মায়েদের বরযাত্রী যেতে নেই? এটা খুবই অশুভ কাজ। তুই তো ছেলেদের বিয়েতে যাস না। না না, আমি এসব বিশ্বাস করি না। আমি আমার ছেলেদের সঙ্গে অবশ্যই যাব। এসব শুভ অশুভ আমি কিছুই মানব না। আচ্ছা তাই, তুই এসব বিশ্বাস করিস না? তাহলে সাধু বাবার কথাই তুই আজকেই তোর ছেলেদের বিয়ে ঠিক করলি কেন? তুই যদি ভালো চাস তাহলে তোর ছেলেদের সঙ্গে যাস না। নিপার কথা শুনে কল্পনা দেবী তার ছেলেদের সঙ্গে যাবে না বলে ঠিক করে। 5 ছেলে তাদের মাসি, নিপা সহ আরো কিছু আত্মীয় ও পাড়াপড়শির সঙ্গে বিয়ে করতে চলে যায়। রাত্রিবেলা কল্পনা দেবী ছেলেরা বিয়ে করে 5 বউকে বাড়িতে নিয়ে আসে। কল্পনা দেবী তার 5 বৌমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। তোরা এসে গেছিস? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম। অনেক দূরের রাস্তা তো, তাই বুঝি তোদের আসতে অনেক লেট হয়ে গেল। এ কি বৌমারা, তোমরা দরজার কাছে এসে এভাবে নিচে মেঝেতে বসে পড়েছো কেন? উঠে দাঁড়াও তোমরা, আর ভেতরে এসে বসো। তোমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছো যে ঘরে ঢুকতে না ঢুকতেই দরজার কাছে এসে বসে পড়লে। কিন্তু মা, আমরা তো বসে নেই, আমরা 5 জনই দাঁড়িয়ে আছি। আমরা লেহেঙ্গা পরে আছি তো, তাই মনে হচ্ছে যে আমরা বসে আছি। মা, আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে। এরা 5 বোন বেটে, এদের উচ্চতা দেখছো, দাঁড়িয়ে আছে, তবুও দেখে মনে হচ্ছে যেন এরা বসে আছে। সব তোমার জন্য হয়েছে মা। তুমি ভিডিও কল করে এদেরকে দেখে আমাদের বিয়ে ঠিক করলে। ওই সাধু বাবার কথা শুনে তুমি আমাদের জীবনটা শেষ করে দিলে। কি, তাহলে নিপা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? নিপা এরকম করে কি পেলো? আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও আমাকে ঠকিয়েছে। এরকম 5 বেটে মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি কিছুতেই এদেরকে আর বৌমা বলে মেনে নেব না। এমন বলবেন না মা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার তো আর কিছু করার নেই। আপনি আমাদেরকে মেনে নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এখন আমাদেরকে মেনে না নেন আর আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মান সম্মান শেষ হয়ে যাবে। লোকজন আপনাদেরই আজে বাজে কথা বলবে। তাই এখন আমাদের 5 জনকে মেনে নেওয়া ছাড়া আপনার কিন্তু কোনো উপায় নেই। কল্পনা দেবী এই কথা শুনে আর কিছু বলে না। সে তার 5 বৌমাকে ঘরে ঢোকার অনুমতি দেয়। পরের দিন থেকে 5 বউ ঘর সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে থাকে। তারা বেটে হলেও কোনো কাজে তারা পিছিয়ে ছিল না। তারা সংসারের সমস্ত কাজ করার পাশাপাশি বাড়ির সকলের খেয়াল রাখত। কিন্তু তবুও কল্পনা দেবী এবং তার 5 ছেলে 5 বউকে মন থেকে মেনে নিতে পারছিল না।
তারা সবসময় বাড়ির 5 বৌমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। এ কি, মশলার কৌটোগুলো আমি সব নিচে রেখেছিলাম, এগুলো উপরে কে তুললো? মনে হচ্ছে শাশুড়ি মা নিশ্চয়ই এগুলো ইচ্ছা করে উপরে রেখে দিয়েছে। মা, একবার এদিকে এসে মশলার কৌটোগুলো নামিয়ে দেবেন? আমি কি তোমাদের চাকর নাকি যে তোমাদের কথা শুনে মশলার কৌটো নামিয়ে দেব? কিভাবে কি করবে তোমরা বুঝে নাও। এক কাজ করো, একজনের ঘাড়ের উপর আরেকজন ওঠো, উঠে মশলার কৌটোগুলো নামিয়ে নাও। না হলে তোমার বাবা মাকে ডাকো, তোমার বাবা মা এসে কৌটোগুলো নামিয়ে দিয়ে যাবে। আচ্ছা, তোমরা 5 জন তো বেটে, তোমাদের বাবা মাও কি বেটে? মা, 1 কাপ চা নিয়ে এসে তো, খুব মাথা ধরে আছে। কি রে, শুনতে পেলি না? আমার ছেলে চা চেয়েছে, যা দিয়ে আয়। জয়া তার বর সুজয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এ কি, তুই আমার সামনে এলি কেন? আমি তোকে বলেছি না তুই আমার সামনে আসবি না? আমি তোকে সহ্য করতে পারি না, তোর মতো বেটে মেয়েকে আমার পছন্দ নয়। দাদা, তোর সঙ্গে আজকে এমন কিছু করতে হবে যাতে পরের বার আমার সামনে আসার আগে তুই ভয় পাস। এই বলে সুজয় গরম চা জয়ার হাতে ঢেলে দেয়। জয়ার হাত পুড়ে যায়। জয়া কাঁদতে শুরু করে। জয়াকে কাঁদতে দেখে কল্পনা খুবই খুশি হয়। জয়ার চিৎকারের আওয়াজ শুনে সেখানে তার বাকি 4 বোনও চলে আসে। আপনারা কেন এমন করেন আমাদের সঙ্গে? আমাদের অন্যায়টা কি বলুন? আমরা আপনাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? তোরা আমার এত ভালো ছেলের সঙ্গে বিয়ে করে এদের জীবনটা নষ্ট করে দিয়েছিস। আর নিপা আমাদেরকে ঠকিয়েছে, আর এই নিপার সঙ্গে তোরা হাত মিলিয়েছিলি, তাই না? না, একদমই নয়। আপনি কি ভেবেছেন নিপা মাসি শুধু আপনাদেরই ঠকিয়েছে? না, এমনটা নয়। মাসি আমাদেরকেও ঠকিয়েছে। মাসি আমাদেরকে বলেছিল আমাদের যেমন উচ্চতা কম, আমরা বেটে, আপনার ছেলেরাও সেরকমই বেটে, এটাই বলেছিল। আর তাই জন্যই আমার বাবা মা আর আমরা 5 বোন এই বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। না হলে আমরা কিছুতেই এই বিয়েটা করতাম না। না, তোরা মিথ্যা কথা বলছিস, আমি তোদের কথা বিশ্বাস করি না। ঠিক তখনই সেখানে নিপা চলে আসে। নিপাকে দেখে কল্পনা দেবী ও তার ছেলেরা রাগে ফসফস করতে থাকে। না কল্পনা, এরা মিথ্যা কথা বলছে না, এটা ঠিকই বলেছে। আমি ইচ্ছা করেই এরকম বেটে মেয়েদের সঙ্গে তোর লম্বা ছেলেদের বিয়ে দিয়েছি। আর ওটা কোনো সাধু বাবা ছিল না, আমি ওটা সাধু বাবা সাজিয়ে তোদের বাড়িতে পাঠিয়েছিলাম। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর ছেলেদের সঙ্গে এটাই করা উচিত ছিল। মানে তুমি সব কি বলছো মাসি? তুমি যা করেছো ঠিক করেছো? কি ঠিক করেছো তুমি? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে ঠকিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কি লাভ পেয়েছো? ধোকা, বিশ্বাসঘাতকতা কাকে বলে, ঠকানো কাকে বলে তোরা জানিস? আমি তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসব করেছি। মনে আছে বোলপুর গ্রামের বুলবুলির কথা? কি হলো, বুলবুলির কথা মনে আছে নাকি ভুলে গেছিস? বুলবুলির নাম শুনে সুজয় এবং তার বাকি 4 ভাই একেবারে চুপ করে যায় এবং তারা খুবই ঘাবড়ে যায়। সেই বুলবুলি যাকে তোরা 5 ভাই মিলে ঠকিয়েছিস। তোরা 5 জন ওর জীবন নষ্ট করেছিস। ওর সাথে ভালোবাসার নাটক করে তোরা ওকে ঠকিয়েছিস। শুধু একজন নয়, তোরা 5 ভাই মিলে মেয়েটাকে ঠকিয়েছিস। মেয়েটা বেটে ছিল আর ওর বিয়ে হতো না, সেই জন্য ও তোদের 5 জনের জালে বারে বারে ফেসে গিয়েছিল। কি ছিল মেয়েটার অপরাধ? শেষ পর্যন্ত মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েটা কে ছিল জানিস? আমার দাদার মেয়ে। তোরা ওরকম একটা অসহায় বেটে মেয়েকে হত্যা করেছিস। আর সেই জন্যই তোদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই 5 বেটে মেয়ের সঙ্গে তোদের বিয়ে দিয়েছি। নে, এবার সারা জীবন এই বেটে মেয়েদের সঙ্গেই সংসার কর। কি, আমার ছেলেরা এসব করেছে? হ্যাঁ, শুধু বুলবুলির সঙ্গে নয়, এরা বুলবুলির মতো আরো অনেক মেয়েকে ঠকিয়েছে। এদের কাছে নিজেদের জীবন এনজয় করা মানে মেয়েদের ঠকানো। আর ঠিক এই কারণেই এরা বিয়ে করতে চাইছিল না। আর তুই আমাকে বলেছিলি না সংস্কারী মেয়ে চাই। আমার নজরে এদের মতো সংস্কারী মেয়ের চেয়ে অন্য কোনো ভালো মেয়েও ছিল না। নিপার কথা শুনে কল্পনা দেবীর 5 ছেলে তাদের ভুলের জন্য ভীষণ লজ্জিত হয়ে পড়ে। কল্পনা দেবী তার ছেলেদের কুকর্মের জন্য তাদেরকে ভীষণ বকাবকি করে। সুজয় ও তার 4 ভাই সবার কাছে ক্ষমা চায় এবং তারা 5 বেটে বউকে স্বীকার করে নেয়। সেদিনের পর থেকে বাড়ির 5 বৌমা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা পেয়ে যায় এবং সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।